আমি একটি রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান। সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। ছাত্র দলে ছিলাম সভাপতি হিসাবে যখন ছাত্র ছিলাম। আর একটা বড় সময় আমি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, কনভেনার, একটা বেশ দেড় যুগের অধিককাল আমি সেই দলেই কাজ করেছি। অর্থাৎ কৃষকদের সঙ্গে খাদ্য নিয়ে, খাদ্যের সংকট, কৃষকদের জীবনের সংকট, পেশার সংকট, এই বিষয়গুলো আমাকে তাড়িত করেছে এবং আমি গভীরে গিয়ে সেটা বোঝার চেষ্টা করেছি। বাংলাদেশের রাজনীতিতে শুধু না, এই উপমহাদেশে, ব্রিটিশ ভারতে, এমনকি পাকিস্তান আমলে ভুখা মিছিল হয়েছে। খাদ্য নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সংকট এবং একদিক থেকে সম্ভাবনাও, এবং এটা নিয়ে যে রাজনীতি হয়েছে, সেটিকে আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। কিভাবে? কখনো কখনো উদ্বৃত্ত খাদ্য হয়েছে, সেই খাদ্যের লাভ অংশ কৃষকরা পায়নি, এমনকি সাধারণ মানুষও তার সুখটা অনুভব করেনি। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, ৭১ পরবর্তী, অর্থাৎ ৭২ থেকে যে নতুন বাংলাদেশ, ৭৩-এ নতুন একটি নির্বাচন, তারপরেই এই দেশ খাদ্যের সংকট, একটা দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। এক মুঠো ভাতের জন্যে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরেছে। এই ঢাকা শহর সহ সারা বাংলাদেশে অসংখ্য মানুষ একেবারে না খেয়ে, ভুকা, কঙ্কালসার মারা গেছে। এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের খাদ্য ছিল, তার ব্যবস্থাপনা ছিল না। সেই সময় একটি কুচক্রী মহল, চোরা কারবারি যারা করে, যারা খাদ্য আটকিয়ে মানুষের অতিরিক্ত পয়সা চায়, তারা এইগুলো দখল করে নিয়েছিল। আর সীমান্তের ওপারে আমাদের হাজার হাজার টন বিদেশি সাহায্য এসেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে সেই সময় সরকার পৌঁছাতে পারেনি। এই কারণেই দুর্ভিক্ষ। অর্থাৎ অচিন্ত্য সেন তিনি তার গবেষণায় বলেছেন, মানুষের ক্রয় ক্ষমতা ছিল না, এই জন্যে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ একমুঠো খাবারের জন্যে কি বুভুক্ষ অবস্থা, লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে। কিন্তু সেই সময় যাদের সাহায্য করার সুযোগ ছিল সরকারের, তারা যেন কেমনভাবে এক একজন মানুষরূপী শয়তানে রূপান্তরিত হয়েছিল। অনেকে বলে ৭৫-এর ১৫ই আগস্ট সরকার পরিবর্তনে এই খাদ্য ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা যদি স্বাভাবিক সঠিক থাকতো, তাহলে বাংলাদেশটা অন্যরকম হতে পারত। যেমন পরিবর্তনের পর, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেবের বিদায়ের পর, সেই জিয়া রহমান আসার পর এই দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ না তিনগুণ বেড়েছিল। আমরা দেখেছি সেই সময় রাষ্ট্রপতি হিসাবে সেই জিয়া রহমান যখন কৃষকের জমির আলে জিন্সের প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে তিনি কাদামাটির মধ্যে কৃষকের পাশে বসেছেন। খাদ্য উৎপাদনে যে উৎসাহ আমরা দেখেছি, সেই উৎসাহ অভূতপূর্ব। সেই তো আমাদের শুরু এই খাদ্যের সম্পূর্ণতার দিক থেকে। ক্রমে মাঝে মধ্যে কখনো কখনো সংকট হয়তো এসেছে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে, কিন্তু ৯০-এর পর থেকে আমরা আরেকটি সরকার, বেগম খালেদা জিয়ার সরকার দেখেছি। প্রায় যে সরকারটা এসেছিল ৯টি বছর রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে, তৎকালীন সামরিক স্বৈরতন্ত্র এরশাদের বিদায়ের মধ্য দিয়ে, ৯০-এর গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে, সেই সরকারও এই পরিস্থিতি যখন ক্ষমতার তারা হাতে পায়, অর্থাৎ বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, তখন আমরা দেখেছি কৃষককে ঋণ মুক্ত করার জন্য, অর্থাৎ তারা যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, ৫,০০০ টাকা কৃষি ঋণ সুদ সহ, তখন সরকার, বেগম জিয়া এটা ক্ষমা করেছিলেন, মাফ করে দিয়েছিলেন। আমরা দেখেছি তার প্রাপ্তি কৃষকও দ্বিগুণ তিনগুণ
উৎপাদন বাড়িয়ে দিয়েছে। খাদ্য সংকট, যে সংকট নিয়ে বিদেশি শক্তিরা সাধারণত মানুষকে বা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, সেই ষড়যন্ত্র তারা করতে পারেনি। বর্তমানে যদি আমরা ফিরে আসি তাহলে আমরা দেখব বিএনপি গত 16-17 বছর যে লড়াই করেছে, সেই লড়াইয়ের একসময় 20-30 বেগম খালেদা জিয়ার মানে কর্মসূচি 27 দফা, পরে সেটি 31 দফায় রূপান্তরিত হয়েছে। বিএনপির কিন্তু এই 31 দফার মধ্যেই খাদ্যের মানে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থাপনার কথা স্পষ্ট করে বলা আছে। যদি বাংলাদেশে আমরা মনে করি জাতিগতভাবে আমরা যে সংকটে ভুগি, সেই সংকটে মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা দিতে না পারি, তাহলে কিসের রাজনীতি, কিসের গণতন্ত্র, কিসের স্বাধীনতা, কিসের মুক্তিযুদ্ধ? এই দেশে অসংখ্য বেকার যুবক আছে, তাদের দিকে এই শিক্ষিত বেকার বা অশিক্ষিত বেকার সংসারটা তাদের দিকে তাকিয়ে থাকে। সেই সংসারটা চালিয়ে, অর্থাৎ বাপের কাছ থেকে সন্তানরা সংসারের দায়িত্ব নেবে, আর দায়িত্ব নেওয়া মানেই যাতে দুমুঠো খাবার, একটু স্বাভাবিক স্বাচ্ছন্দ্য, একটা মানে গতিময় জীবন এটা পায়। কিন্তু আমরা দেখেছি এই জায়গায় লক্ষ লক্ষ সক্ষম যুবক বেকার হয়ে আছে। হ্যাঁ, আমি মনে করি আগের থেকে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। এই ভাইরা বা আমাদের সন্তানেরা এখন শুধু চাকরির পিছনেই ঘুরছে এটা বলা ঠিক হবে না। তারা কিন্তু কৃষির দিকেও ঝুঁকছে। লেখাপড়া শেষ করেছেন, তারা কৃষিতে আবার নিজেকে সন্নিবেশিত করেছেন। কেন? কৃষি তাদেরকে যাতে স্বপ্ন বাস্তবায়নের, লক্ষ্য বাস্তবায়নের, এগিয়ে যাওয়ার বিষয়টি সফল হয়। শুধু চাল না, নতুন নতুন উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি, নতুন নতুন ব্যবস্থাপনা, নতুন নতুন লক্ষ্য তারা সম্পূর্ণ করার জন্যে তারা কিন্তু এই শিক্ষাকে ব্যবহার করছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে অর্থনীতির চাকা যদি আমাদের ঘোরাতে হয়, পেটে যদি দুমুঠো অন্ন সংস্থান করতে পারে, তাহলে পরে বাংলাদেশটা যে গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, সেই গতিটা নিঃসন্দেহে আমার কাছে মনে হয় চমৎপ্রদ এবং আকাঙ্ক্ষা প্রত্যাশার বাংলাদেশ হবে। আমাদের বর্তমানের সম্ভাবনাময়ী অবস্থার নেতৃত্ব দিচ্ছেন বিএনপি এবং তার নেতা জনাব তারেক রহমান। তিনিও কিন্তু প্রতিটি সভাতে কৃষকের কথা বলছেন, শ্রমিকের কথা বলছেন, বেকার তরুণ যুবকদের কথা বলছেন। তিনি কিন্তু বলছেন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে পরে কৃষকের মুক্তি দিতে হবে, কৃষিকে সংগঠিত করতে হবে, শ্রমিকদের ন্যায্য মূল্য, তাদেরকে পরিশ্রমের ঘামের যে মূল্য সেটা দিতে হবে, আর তরুণের কাজের সংস্থান করতে হবে। এই কাজের সংস্থানের মধ্যে দিয়ে তার স্বপ্ন পূরণ হবে। শুধু ফাঁকা বলি দিয়ে, শুধু কথার মারপ্যাচ দিয়ে, শুধুমাত্র ক্ষমতার মসনদে যাওয়ার জন্যে তাৎক্ষণিকভাবে প্রতিশ্রুতি, এই জিনিসগুলো জনাব তারেক রহমান প্রত্যাখ্যান করে বাস্তবতার ভিত্তিতে তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে চান এবং আগামী দিনের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই যে স্লোগানটা, এই স্লোগানটাকেই তিনি সামনে নিয়ে এনেছেন। আমার কাছে মনে হয় এই সবার আগে বাংলাদেশ যদি বুঝতে হয় এবং আমাদেরকে সেটা ধারণ করতে হয় এবং আমরা যদি সেটাকে সত্যিকারে বুঝতে পারি, তাহলে এই সবার আগে বাংলাদেশের মধ্য দিয়ে আমরা কখনো কখনো মনে করি যে বাংলাদেশের যারা সাহায্য করে তারাই আমাদের প্রধান নিয়ামক শক্তি। হ্যাঁ, তারা আমাদের সহযোগী বন্ধু। অনেক দেশ আছে যারা আমাদের পাশে এসে সংকটের সম্ভাবনায় তারা দাঁড়ায়, কিন্তু আমাদের কাজ আমাদেরই করতে হবে। আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে পরে এই দেশের তরুণ তরুণী এবং সক্ষম মানুষদেরকে দায়িত্ব নিতে হবে। সেটি হচ্ছে
সবার আগে বাংলাদেশ। সেই জন্যে আমি মনে করি এই দিকে যে দৃষ্টি আকর্ষণ তরুণ নেতা করেছেন, আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী করেছেন জনাব তারেক রহমানের, আমরা এই কারণেই শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই এবং সমর্থন দিতে চাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শিব্বির আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ইকোনমিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি জামায়াত ইসলামীর ফুড পলিসি নিয়ে কথা বলবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা। জামায়াত ইসলামী সম্প্রতি একটি পলিসি সাবমিট করেছে অ্যাসপায়ারিং বাংলাদেশ। আমি সেখানে ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল পলিসির প্যানেল মেম্বার হিসেবে ছিলাম। তো ফুড পলিসি নিয়ে আমরা যদি কথা বলতে চাই, শুরুতেই হচ্ছে আমাদের এক্সিস্টিং যে সমস্যাগুলো, আমাদের ফুড মার্কেটের যে খাদ্য নিরাপত্তার যে বা সমস্যাগুলো, পুষ্টির সমস্যাগুলো, সেগুলো হচ্ছে মেইনলি আমাদের ইনফ্লেশন একটা বড় সমস্যা, মুদ্রাস্ফীতি এবং মানুষের ক্রয় ক্ষমতা। এবং আমরা যদি চিন্তা করি জলবায়ু এবং প্রাকৃতিক যে দুর্যোগ, সেই কারণে আমাদের যে খাদ্য নিরাপত্তার সংকট এবং আমদানি নির্ভরতা বিশেষ করে, এবং কৃষি উৎপাদনে আমাদের যে খরচ বৃদ্ধি, এই কয়েকটা বিষয় আমরা ফোকাস করেছি, যেখানে আমরা দেখতে চাই যে আমাদের প্রধানত আমরা যেটা নিশ্চিত করতে চাই যে আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের বর্তমানে একটা মেজর ইস্যু খাদ্য ইনফ্লেশনের জন্য। আমরা 3টা পদ্ধতিতে এই মূল্যস্ফীতিটাকে কন্ট্রোল করতে চাই। নাম্বার 1 হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি করা, সারা দেশকে আমরা কানেক্ট করতে চাই, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া। কানেক্টিভিটির মাধ্যমে আমরা এনশিওর করতে চাই যে একদম গ্রামের কৃষকের উৎপাদিত খাদ্যশস্য যেন ঢাকার জনের কাছে পৌঁছতে পারে। মাঝখানে যে ঘাটে ঘাটে চাঁদা দিয়ে, পরিবহনে চাঁদা দিয়ে দাম বৃদ্ধি হয়, এইটা আমরা বন্ধ করতে চাই। যে চাঁদাবাজিটা কয়েক লেয়ারে চাঁদাবাজি হয়, লোকাল বাজার থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, এবং একদম ঢাকার কারওয়ান বাজার পর্যন্ত, খুচরা বাজার পর্যন্ত। তো আমরা হচ্ছে কানেক্টিভিটি বাড়াবো এবং চাঁদাবাজি বা এই ধরনের যে এক্সটর্শনগুলো হয় সেগুলো বন্ধ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যেটা, যে কৃত্রিম সংকট তৈরি করা হয় সিন্ডিকেটের মাধ্যমে, বিশেষ করে রমজান আসলে বা অন্যান্য উৎসবের সময়গুলোতে কৃত্রিমভাবে খাদ্য সংকট তৈরি করে দাম বাড়ানো হয়, মানুষকে হয়রানি করা হয়, আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নেব। এটা হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের ক্ষেত্রে। পুষ্টি নিরাপত্তার বিষয়ে আমাদের একটা বড় প্রোগ্রাম আমরা লঞ্চ করব, ফার্স্ট 1000 ডেজ প্রোগ্রাম, যে আমাদের খুব ভালনারেবল গ্রুপ, যেটা মা এবং শিশু, যে তাদের জন্য বাচ্চার বয়স, মা কনসিভ করা থেকে শুরু করে, গর্ভাবস্থা থেকে শুরু করে বাচ্চার বয়স 2 বছর হওয়া পর্যন্ত আমরা একটা ফার্স্ট 1000 ডেজ প্রোগ্রাম নিয়েছি। কারণ এই সময়টা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট, শারীরিক অন্যান্য গঠন কাঠামোর ডেভেলপমেন্ট থেকে শুরু করে নানান পুষ্টি এবং চিকিৎসা দরকার হয়, যেটা আমাদের দেশে সাধারণত গরিব মায়েরা এবং শিশুরা পায় না। এই জন্য এটা লং টার্মে বাচ্চার ডেভেলপমেন্টে এফেক্ট করে। এবং এই সময়টাতে যে ডেভেলপমেন্টগুলো হওয়া দরকার, এগুলো যদি সঠিকভাবে না হয়, আমরা পরবর্তী লাইফে আর কোনো ধরনের ইন্টারভেনশন দিয়ে এই ক্ষতিটা আমরা পূরণ করতে পারবো না। তো এটা আমরা যদি একটা সুস্থ জাতি গঠন করতে চাই, পরবর্তী জেনারেশনকে সুস্থভাবে গঠন করতে চাই, আমাদের এই প্রোগ্রামটা দরকার, যেটা বাচ্চার এবং মায়ের গর্ভাবস্থা এবং বাচ্চার বয়স 2 বছর হওয়া পর্যন্ত পুষ্টি এনশিওর করবে। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্ল্যান। আয় এবং কর্মসংস্থান নিয়ে আমাদের ম্যাসিভ একটা প্ল্যান আছে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করার ক্ষেত্রে। এবং আমির জামাত বলেছেন যে আমরা কোনো বেকার ভাতা দিব না, আমরা আমাদের যুবকদেরকে কাজ দেব। সো কর্মসংস্থান একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফুডের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ফুডের অ্যাভেলেবিলিটি দরকার, আমাদের ক্রয় ক্ষমতা দরকার, যে আমাদের ফুড থাকবে, মানুষ কিনতে পারবে, ক্রয় ক্ষমতা থাকবে, এবং আমাদের একটা সঠিক বাজার ব্যবস্থাপনা হবে। আর জলবায়ু সংক্রান্ত যে ধরনের সম্ভাব্য সতর্কতা আমাদের দরকার, সেগুলো আমাদের থাকা লাগবে। তো এগুলোর ক্ষেত্রে প্রধান যেটা বললাম, যে আমাদের পুরো নির্বাচনী ম্যানিফেস্টোর একটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমরা সুশাসন নিশ্চিত করব। আমরা চাঁদাবাজি করব না, কাউকে চাঁদাবাজি করতেও দিব না, আমরা নিজেরা দুর্নীতিতে জড়াবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। এটা হচ্ছে জামাত ইসলামীর অন্যতম প্রধান একটা কমিটমেন্ট। তো আমরা সর্বস্তরে যদি সুশাসন নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের এফিসিয়েন্সি গেইন করতে পারবো। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হলে বাজার ব্যবস্থাপনা তো
উন্নত বাজার ব্যবস্থাপনা উন্নত হবে, একই সাথে সিন্ডিকেট বা অন্য কৃত্রিম সংকট যেগুলো সেগুলো বন্ধ হবে, এবং খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে একটা সামঞ্জস্য করে সেখানে আমরা সুশাসনের মাধ্যমে এই এফিসিয়েন্সিটা গেইন করতে পারবো। এখানে আমি আরও কিছু কয়েকটা জিনিস অ্যাড করতে চাই। একটা হচ্ছে যে আমাদের কৃষকদের প্রণোদনার ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে যে আমাদের কৃষকরা যেন মৌসুমের শুরুতে কৃষকদের একটা বড় ধরনের বিনিয়োগ করতে হয় চাষবাস করার জন্য। তো সেই সময় তাদের কাছে এই বিনিয়োগের অর্থ না থাকার কারণে তারা মহাজনের কাছ থেকে সুদে ঋণ নিতে হয় এবং উচ্চ মূল্যে সুদ দিয়ে তাদের সর্বশান্ত হয়ে যেতে হয় অনেক সময় যদি কখনো ফসলের ক্ষতি হয় বা কিছু। এছাড়া যেহেতু কৃষকদের ব্যাংকিং সেক্টরে, ফর্মাল ব্যাংকিং সেক্টরে অ্যাক্সেস থাকে কম, সেই ক্ষেত্রে তারা মহাজনদের কাছেই যেতে হয়, বা অনেকে ব্যাংকিং সেক্টর থেকে লোন নেওয়াটা ঝামেলা মনে করে দেখে যায় না। আমরা যেটা প্ল্যান করেছি যে কৃষকদের জন্য, ক্ষুদ্র মাঝারি কৃষকদের জন্য আমরা সুদমুক্ত ঋণ দিব। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্ল্যান, যে কৃষকদেরকে যাতে মৌসুমের শুরুতে তাদেরকে যেন মহাজনদের কাছে গিয়ে সর্বশান্ত হতে না হয়। আরেকটা চ্যালেঞ্জ আমাদের দেশের জন্য আছে, সেটা হচ্ছে যে খাদ্য আমদানির ক্ষেত্রে। যে আমদানির ক্ষেত্রে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করতে চাই। অতীতে হয়েছে এরকম যে একটা বিশেষ দেশ আমাদেরকে কোনো একটা পণ্য না দিলে আমরা বিপদে পড়ে যাচ্ছি, দাম বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কিছু কৌশলগত পরিবর্তন করতে চাই। অতীতে অলরেডি এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে, যে আমরা হচ্ছে এক দেশের উপরে নির্ভরতা কমিয়ে সেটা অন্য দেশের সাথে চুক্তি করা, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু খাদ্য চুক্তি করা, যেগুলো 3 to 5 ইয়ার্সের জন্য এ ধরনের ফুড ইম্পোর্টের একটা প্ল্যান করা, যাতে করে ফুড ইম্পোর্টের জন্য আমাদের ক্রাইসিস যেটা হচ্ছে, যেমন বিগত ফেসিবাদী সরকারের সময় শেষের দিকে যেটা হয়েছে, যে রিজার্ভ লুটপাট করে খেয়ে ফেলার কারণে আমরা আমদানি করার জন্য যে বৈদেশিক মুদ্রা আমাদের জন্য দরকার ছিল সেগুলো এনাফ থাকতো না। তো সে ব্যাপারে আমাদের এই আমদানির ব্যাপারে আমরা একটা কৌশলগত ব্যবস্থা নেব। পুষ্টির কথা আমি বলেছি, মা ও শিশুদের নিরাপত্তার জন্য এবং ভালনারেবল গ্রুপের জন্য ব্যবস্থা নেওয়া। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্রতি বছরে আমাদের প্রাকৃতিক কিছু দুর্যোগ হয়, বন্যা বা খরা, কোনো জায়গায় খরা, টর্নেডো, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়, সেগুলোর জন্য সরকারের বিশেষ ব্যবস্থাপনা। কৃষিতে আমরা যদি দীর্ঘমেয়াদী প্ল্যান করতে চাই, তাহলে আমাদের যেমন উপকূলীয় অঞ্চলগুলোতে লবণাক্ত হয়ে যাচ্ছে, আমাদের ওখানে লবণ সহিষ্ণু ধান বা এ ধরনের ক্রপ ব্যবস্থাপনা দরকার। এবং উত্তরবঙ্গে যেটা হয় যে খরা হয়, একটা সিজনে আমরা চাষ করতে পারি না, সেগুলোর ব্যাপারে আমরা যে খরা সহনশীল বা লবণ সহিষ্ণু ধান, এগুলো ডেভেলপমেন্টের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা এগুলো প্ল্যানের মধ্যে আছে। মূল কথা হচ্ছে এই প্ল্যানটা হচ্ছে এরকম খাদ্য নিরাপত্তার জন্য, যে মানুষের কাছে যেন খাদ্যের অ্যাক্সেস থাকে, মানুষ যেন বাজারে অ্যাভেলেবেল খাবার থাকে, মানুষ যেন কিনতে পারে, মানুষটা খাবার পাবে, এবং কৃষক যেন অ্যাট দ্য সেম টাইম টিকে থাকে, কৃষক যেন সর্বশান্ত না হয়ে যায়, ভোক্তারাও যেন সুবিধা পায়, শোষণের শিকার না হয়, আবার কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, এবং বাজারে যেন ভোক্তারা যেন বাজারে জিম্মি হয়ে না যায়। বাজারের তদারকির ক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে 3টা লেয়ারে আমরা এনশিওর করতে চাই, যে বাজার ব্যবস্থাপনা একটা স্বচ্ছতা, এবং এমনকি বাজারে কতটুকু খাবার মজুদ আছে সেটাও ডিজিটালি মেনটেন করার স্বচ্ছতা, যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে কেউ। আমাদের ভোক্তা অধিদপ্তর অলরেডি কাজ করছে এবং ভালো কাজ করছে। ভোক্তা অধিকার অধিদপ্তরকে অ্যাক্টিভ করা এবং বাজারগুলো মনিটরিং করা, এবং ইমার্জেন্সি মুহূর্তে গভর্নমেন্টের পলিসিতে ইমার্জেন্সি মুহূর্তে গভর্নমেন্ট যেন সাপোর্ট দিতে পারে সেটা করা। এছাড়া আমরা একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা করেছি, সেটা হচ্ছে আমাদের দেশে সরকারের রাজস্বের একটা বড় সোর্স হচ্ছে ভ্যাটের ক্ষেত্রে, যেটা এখন সর্বোচ্চ ভ্যাট আছে 15%। তো এইখানে এই ভ্যাটগুলো কিন্তু একদম গরিব মানুষদেরকেও দিতে হয়। তো আমরা যেটা করব, যে আমরা প্রস্তাব করেছি যে এই ভ্যাটকে আমরা 10%-এ নিয়ে আসবো, 10% নিয়ে আসবো, বর্তমান 15% থেকে। অর্থাৎ লং টার্মে, এটা এখনই সাথে সাথে না, লং টার্মে আমরা 15% থেকে 10% ভ্যাট নিয়ে আসবো, যাতে করে গরিব মানুষরা যে কোনো পণ্য কিনতে গেলেই তাকে এই ভ্যাট, উচ্চ হারের ভ্যাট দিতে না হয়, মূল্য সংযোজন কর বা মূসক দিতে না হয়।
এবং এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মেনশন করা, সেটা হচ্ছে আমরা বলেছি যে আমরা বেবি ফুড বা শিশু খাদ্যের উপরে কোনো ধরনের ব্যাট আমরা ইম্পোজ করব না। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি খাদ্য নিরাপত্তার এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে ইস্যু। এর বাইরে আমাদের যুবকদের জন্য কর্মসংস্থানের আমাদের একটা ম্যাসিভ পরিকল্পনা আছে। এটা আমাদের আলাদা আরেকটা পলিসির আলোচনা, যে আমরা 5 মিলিয়ন যুবকদেরকে কাজ দেব এবং আইটি এবং অন্যান্য ট্রেনিংয়ের মাধ্যমে দেশে এবং বিদেশের জন্য স্কিল ডেভেলপ করে আমরা দেশি বিদেশে কাজের জন্য পাঠাবো। যেটা আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা আফটার 3 to 5 ইয়ার্স, আমরা 5 to 7 ইয়ার্সের মধ্যে আমরা হচ্ছে রেমিটেন্সকে ট্রিপল করতে চাই। অর্থাৎ রেমিটেন্স এখন যা আছে, আমাদের প্ল্যান হচ্ছে রেমিটেন্স যেন 2 থেকে 3 গুণ বাড়ে, এবং এটা সম্ভব আমরা এস্টিমেশন করেছি। আমরা যদি আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি, আমাদের প্রশিক্ষণের প্ল্যান আছে বর্তমান যুগের চাহিদার সাথে ম্যাচ করে। আমরা যদি প্রশিক্ষণ দিয়ে পাঠাতে পারি তাহলে আমাদের রেমিটেন্স 3 গুণ হবে, এবং এইটা 2 দিক থেকে হেল্প করবে। এক হচ্ছে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররা যারা বিদেশে আছে তারা আয় করবে বেশি, তাদের পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং খাদ্যের সুরক্ষা পাবে। অ্যাট দ্য সেম টাইম তারা যে রেমিটেন্স পাঠাবে, এই রেমিটেন্সের কারণে আমাদের রিজার্ভ ভার্ভে, যেটা দিয়ে আমাদের খাদ্য আমদানি বা অন্যান্য ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হয় সেগুলোও থাকবে না। এই মোটামুটি আমার দিক থেকে খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে জামাত ইসলামের যে পলিসি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি শেখ ফজলে বারী মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি। সাথে সাথে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 11 আসন, অর্থাৎ বাড্ডা, রামপুরা, ভাটারা, হাতিরঝিলের একটা অংশকে নিয়ে যে ঢাকা 11 আসন, এই আসনে আমি জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। শুরুতেই আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টিতে কথা বলতে চাই সেটা হলো আমাদের খাদ্য নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কি ভাবনা, সে বিষয়ে কথা বলবো। তো এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি বিশেষ করে যেটা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো আমাদের দেশের খাদ্যের কয়েকটা দিক নিয়ে আলোচনা করা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা মনে করি এদেশবাসী যদি হাত পাখা প্রতীকে ভোট দেন এবং বিজয় করেন, আমরা বিশেষ করে ফুড সিকিউরিটি, সেফটি ফুড অ্যান্ড ব্যালেন্স ফুড ম্যানেজমেন্ট, এই 3টে বিষয়কে সামনে রেখেই আমরা আসলে আমাদের ইশতেহারে আমরা সাজিয়েছি বা সাজাবো। আমরা সেভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো বিষয়টা হলো এখানে 3টা জিনিসই আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ। আমি প্রথমে ফুড সিকিউরিটি নিয়ে আমি কোরআনুল কারীমের একটা আয়াত আমি শোনাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে জগৎবাসী জেনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার যত প্রাণী আছে, শুধু মানুষ নয়, মানুষ সহ অন্যান্য যত প্রাণী রয়েছে সকল প্রাণীর খাদ্যের দায় দায়িত্ব, রিজিকের দায় দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এবং আল্লাহ এটাও বলেছেন, ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। প্রত্যেকটা মানুষের বা এই প্রাণীকুলের তাদের স্থায়ী বসবাস কোথায় দুনিয়ার মধ্যে এবং অস্থায়ী কোথায় সে সম্পর্কেও সেটিও আল্লাহ পাক জানেন এবং সুনির্দিষ্ট কিতাবে লেখা আছে। এই আয়াতের ব্যাখ্যা আপনারা মোটামুটি আমার ধারণা যে আপনারা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত কথা হলো যে সকল প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ নিয়েছেন এবং সেই প্রাণীটা কোথায় কোথায় অবস্থান করে স্থায়ীভাবে, অস্থায়ীভাবে, কোথায় সে চলাফেরা করে, এগুলিও আল্লাহ তাআলা জানেন। এই কথার উপরে ভিত্তি করে আমি এই আপনার প্রথমে যেটা বিষয় ফুড সিকিউরিটি, এটা কেন্দ্রিক আমি যেটা বলতে চাই যে আসলে বাংলাদেশে অনেকে ধারণা করেন 18 কোটি মানুষ, এখানে আমাদের ফুডের ঘাটতি হবে, হতেই পারে, এ সমস্ত অনেক নানা চিন্তা আছে। না, এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা মনে করি ফুডের যেই ঘাটতিটা রয়েছে এটা মানবসৃষ্ট। আমরা যদি সেই মানবসৃষ্ট উপাদানগুলো দূর করে ফেলতে পারি ও সমস্যাগুলো, তাহলে আমাদের ফুড সিকিউরিটিতে কোনো সমস্যা হবে না। তো সেজন্য আমরা মনে করি, দেখেন, এই ফুড সিকিউরিটিতে আমরা যেটা বলতে চাই, আমাদের দেশের খাদ্যের যে ঘাটতি রয়েছে আপনারা জানেন, আমাদের দেশের খাদ্যের মধ্যে বিশেষ করে চালের ক্ষেত্রে আমরা কিন্তু আমরা বলতে গেলে কখনো আমরা উদ্বৃত্ত থাকে আমাদের চালটা।
এরপরে ধরেন শাকসবজি, এটা আমাদের প্রায় আমাদের উৎপাদন যা আমাদের যা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু হয়ে যায়। এরপরে আপনার মাছ, বিশেষ করে মাছে কিন্তু আমরা বলতে গেলে আমরা স্বয়ংসম্পূর্ণ বলা যায়। তো যদিও আমাদের এটা আগে আরও ভালো ছিল, এটা এখন আমরা একটু খারাপের দিকে যাচ্ছি। তো এই তিনটা খাদ্যে মোটামুটি আমরা আমাদের কিন্তু চলনসই। কিন্তু এর বাইরে যে সকল আছে, যেমন ডিমের কথা বলেন, তারপরে গোশতের কথা বলেন, এরপরে ফলমূল যেগুলি রয়েছে, দেশজ ফলের বাহিরেও বিদেশ থেকে আমাদেরকে অনেক ফল আমদানি করতে হয়, এসব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর ঘাটতি রয়েছে। তো এই ঘাটতিগুলো দূর করার জন্য আমরা মনে করি আমাদের যেই খাদ্যের ঘাটতিটা রয়েছে, এবং এখানে আরেকটা বিষয়, মজার বিষয় হলো যে আমাদের বেসিক যে নিড যে ফুডগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে মোটামুটি কিন্তু আমরা এখনও দেখি 20 থেকে 25% মানুষ তারা কিন্তু খাদ্য অনিরাপত্তার মধ্যে চলে গিয়েছে। আর পুষ্টিযুক্ত খাদ্য যেটাকে আমরা বলি বা পুষ্টিহীনতায় ভুগছে কিন্তু আপনার 30 থেকে 35% মানুষ আমাদের জরিপে বলে, দেশে জরিপগুলোতে বলছে। তো আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং এগুলি কিছু কারণও রয়েছে, আপনারা সকলে জানেন আমাদের দেশের এই, আমি সবগুলো মিলিয়ে একসাথে বলতে চাই যে ফুড সিকিউরিটি, ফুড ম্যানেজমেন্ট, ব্যালেন্স ফুডের বিষয়ে এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু বেসিক একটা জায়গা বড় সমস্যা, সেটা হলো করাপশন। তো সেটা নিয়ে আমি বলবো আমরা কিভাবে সেটা দূর করতে চাই। তো এখানে এই করাপশনের বাহিরেও আমাদের যে অসুবিধাগুলো আছে আমাদের বাংলাদেশ কনটেক্সে, বিশেষ করে আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের আছে, বন্যা, খরা, লবণাক্ততা এগুলি কিন্তু রয়েছে, নদী ভাঙ্গন, ভূমিক্ষয়, অনিয়মিত বৃষ্টিপাত, এগুলি বেশ কিছু কারণ রয়েছে। অর্থনৈতিক কারণের মধ্যে যেটা বলা যায় দারিদ্রতা রয়েছে, খাদ্যের মূল্য বৃদ্ধি, এগুলি হলো খাদ্যের মূল্য বৃদ্ধিটা হচ্ছে আমাদের করাপশনের কারণে। তো এক কথায় আমি বলতে চাই যে আমাদের এই আপনার ফুড সিকিউরিটির ক্ষেত্রে যে অসুবিধাগুলো আছে এগুলি নিয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিকল্পনা রয়েছে, সেগুলি আমি বলবো। আর একটা হলো সেফটি ফুডের ক্ষেত্রেও আপনারা জানেন যে আমাদের দেশে ভেজাল খাদ্যে ভরপুর। খাদ্য আছে, মাছ কিনতে যাবেন, মাছ হয়তো পাবেন কিন্তু মাছের মধ্যে ভেজাল, আপনি সেখানে পয়জন দেওয়া আছে, অনেক কিছু করা আছে। চালের মধ্যেও নানান ধরনের কারিশমা সেখানে করা হচ্ছে। এই জাতীয় ফুডের মধ্যে কিন্তু আমরা সেফটি ফুড পাচ্ছি না। ফুড আছে বাট সেটা সেফটি ফুড আমরা পাচ্ছি না। এরপরে ব্যালেন্স ফুডের ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন যে প্রোটিন দরকার, আমিষ দরকার, এগুলি কিন্তু আমরা এই জন্যই বলতে চাই ব্যালেন্স ফুডের ম্যানেজমেন্টটা নাই। আমরা আমাদের যে ব্যালেন্স ফুড যতটুকুই আছে এটা ধরেন একটা শ্রেণী পাচ্ছে, আমাদের নারী এবং শিশুরা এটা থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে, দারিদ্র জনগোষ্ঠী এটা থেকে বঞ্চিত হচ্ছে, এবং আমাদেরকে এই ব্যালেন্স ফুডের ক্ষেত্রে বিশেষ করে আপনার প্রোটিন, আমিষ, এগুলো ফলমূল, এগুলো অনেক কিছু আমাদের আমদানি করতে হচ্ছে। এ জায়গাতেও বেশ কিছু সমস্যা রয়েছে, সেটা আপনারা জানেন। তার মধ্যে বিশেষ করে এই ফলমূল আমরা কিন্তু আমাদের এখানে বীজ উৎপাদনের ক্ষেত্রে কার্পণ্য আছে, তারপরে এগুলি এই ফলমূল উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সহায়তা প্রয়োজন, এগুলিতে ঘাটতি রয়েছে। আমি এই সকল সমস্যা যেগুলি ঘাটতি আছে এগুলিকে কেন্দ্র করে আমরা বেসিক যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে আমরা ফুড সিকিউরিটিটা নিশ্চিত করব, আমরা সেফটি ফুডটা নিশ্চিত করব, অর্থাৎ ভেজাল মুক্ত খাদ্যটা আমরা নিশ্চিত করব। থার্ড হলো ব্যালেন্স ফুডের যে ম্যানেজমেন্ট, এটা আমরা চূড়ান্তভাবে নিশ্চিত করব ইনশাআল্লাহ। তো এই নিশ্চিত করতে গিয়ে আমাদের পরিকল্পনাটা কি? আমাদের পরিকল্পনায় আমরা দেখেছি যে প্রথম যেটা বলতে চাই সেটা হলো আমাদের করাপশনটা দূর করতে হবে। আমাদের এই সেফটি ফুডের ক্ষেত্রে দেখবেন আমাদের করাপশনের কারণে আমাদের দেশে যে খাদ্যটা উৎপাদন হয়, আমরা যদিও বলি 3টা খাদ্যের ক্ষেত্রে আমরা মোটামুটি স্বয়ংসম্পন্নতা আছি যদিও, কিন্তু এরপরও দেখেন মাছের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা প্রায় স্বয়ংসম্পন্ন, এরপরেও আপনি বাজারে গিয়ে মাছ কিনতে পারবেন না, প্রচুর দাম। আমরা বাজারে গিয়ে দেখি, আমরা বাজারে গেলে দেখব যে 5 থেকে 10% মানুষ যারা তাদের পছন্দের মাছটা ক্রয় করতে পারছে, এর বাহিরে বাকি 90% মানুষ কিন্তু তার পছন্দের মাছটা সে কিনতে পারছে না। এটা যদিও আমাদের মাছে আমরা স্বয়ংসম্পূর্ণ বলছি। আপনি দেখেন ইলিশ মাছ আমাদের পদ্মায় উৎপাদিত হচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষ একটা ইলিশ মাছ সে ক্রয় করে খেতে পারছে না। এই সমস্ত এর কারণটা কি? কারণ হলো আমাদের এখানে করাপশনটা মারাত্মক রয়েছে। এজন্য আমরা মনে করি যদি আমরা এই ফুড সিকিউরিটিটা করতে চাই আমাদেরকে অবশ্যই দুর্নীতিটা দূর করতে হবে। দুর্নীতি দূর করতে পারলে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এর বাহিরে যেটা রয়েছে আপনার খরার কথা, সেটা তো আল্লাহ প্রদত্ত
খরা বৃষ্টি, এটা এখানে আমাদের কিছু করার নেই। তবে আমরা যেটা করতে পারতাম সেটা হলো সেচের যে ব্যবস্থা করা। সেচের ব্যবস্থাটাও ক্ষেত্রে বিভিন্ন সরকার বিভিন্ন পলিসি দেয় বটে, কিন্তু আমরা যেটা দেখি সেখানে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়ে যায়, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয় অন্য জায়গায় দুর্নীতির কারণে। এই বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণেও কিন্তু দেখা যায় সেচটা যথাযথভাবে হয় না। আবার দেখছেন লবণাক্ততা, এটার কারণ কি? লবণাক্ততার এটার কারণ রয়েছে আমরা বাংলাদেশ প্রায় 54টা নদী আমরা অন্যদের সাথে ভারতের সাথে সম্পৃক্ত, আরও কয়েকটা নদী আছে মিয়ানমারের সাথে সম্পৃক্ত, আমাদের যোগসাজশ রয়েছে। তো আমরা দেখি কি আমাদের যে সরকার থাকে সেই সরকারের নতজানু তার পররাষ্ট্রনীতির কারণে সে দেখা যায় ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, ভারতের সাথে অনেক অসম চুক্তি করে বসে আছে এবং সেগুলি থেকে বেরিয়ে আসারও একটা শুধু তাদের কোনো পরিকল্পনা নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে চাই, আমরা যদি আমাদের খালগুলোকে নদী নালাগুলোকে যদি আমরা প্রবাহমান রাখতে পারি তাহলে আমাদের এই সেচের যে সমস্যাটা এই সমস্যাটা দূর হবে। এবং দক্ষিণাঞ্চলে বিশেষ করে যেখানে লবণাক্ততার কারণে আমরা খাদ্য উৎপাদনে আমরা কষ্ট পাচ্ছি, খাদ্য উৎপাদনে আমাদের অসুবিধা হচ্ছে, এই লবণাক্ততাও হচ্ছে কিন্তু পানির যথাযথ প্রবাহ না থাকার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা নদীর প্রবাহ ঠিক রাখার জন্য আমরা আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব এবং সাথে সাথে আমরা এই লবণাক্ত অঞ্চলে ওই লবণাক্ত সহায়ক বা লবণাক্ত জমির মধ্যেও যে ফসল হতে পারে এ জাতীয় আমাদের গবেষণা করে আমাদের বীজ উৎপাদন করতে হবে, তাহলে আমাদের এই অসুবিধাগুলি আমরা দূর করতে পারি। আরেকটা অসুবিধা আছে হলো আমাদের সেফটি ফুডের ক্ষেত্রে। আপনারা জানেন যে আমাদের মানে পর্যাপ্ত ফুড আমরা পাচ্ছি না কেন? এখানে আধুনিক প্রযুক্তির ব্যবহার সীমিত রয়েছে। তারপরে আপনি দেখবেন এটা আমরা দূর করতে হবে, এটা যদি রাষ্ট্র উদ্যোগ নেয়, রাষ্ট্রের যথাযথ উদ্যোগ এখানে নেই। রাষ্ট্র যদি উদ্যোগ নেয়, আমরা কৃষি নির্ভর বাংলাদেশ, এই বাংলাদেশ অথচ আমাদের এখানে খাদ্যের ঘাটতি হবে এটা কল্পনা করা যায় না। এজন্য আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে কৃষিতে আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আমরা যথাযথ করব। এরপরে কৃষি করতে চায় না। আপনারা দেখবেন শহরে আজকে গ্রামের প্রচুর মানুষ শহরে চলে আসে অন্যান্য চাকরি খোঁজে, সে কিন্তু কৃষি কাজটা করছে না। কারণটা কি? সে কৃষি করতে গিয়ে যে খরচটা হচ্ছে সে চিন্তা করছে আমি খরচ যোগান করার চেয়ে শহরে গিয়ে আমি অন্য একটা কাজের মধ্যে যুক্ত হলেও আমি আমার সংসার চালাতে পারবো। এটা একটা মেজর সমস্যা। সেজন্য জনগণকে যদি আমরা কৃষি বান্ধব করতে পারি, কৃষিতে যদি সহায়তা করতে পারি, সরকার যদি সাবসিডিয়ারি দিতে পারে, তাহলে যথাযথভাবে এখানে দুর্নীতির মানে এত মারাত্মক, আপনি সরকার দিচ্ছে একটা কৃষির জন্য কিছু বরাদ্দ করছে, এই টাকাটা ওই কৃষক পর্যন্ত গিয়ে পৌঁছে না, ফলে কৃষক সে কৃষিকাজ ছেড়ে দিচ্ছে। এছাড়াও আপনারা দেখছেন যে বিভিন্ন সময় আমাদের দেশের যে কৃষি ভূমি রয়েছে এখানেও নানা কারণে ভূমিদস্যুদের কারণে আমরা কৃষি জমি হারাচ্ছি প্রতিনিয়ত। এটার থেকেও আমরা বেরিয়ে আসার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কৃষির ক্ষেত্রে গবেষণাটা প্রয়োজন। এই গবেষণার ক্ষেত্রেও আমরা দেখছি দুর্নীতিবাজদের কারণে গবেষণাটা যথার্থ হয় না, প্রয়োজনীয় গবেষকদেরকে নিয়োগ দেওয়া হয় না। আমাদের দেশের প্রচুর মেধা, আপনারা জানেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তারা গুরুত্বপূর্ণ কাজ করছে, ওই দেশের উন্নয়নে কাজ করছে, অথচ আমাদের দেশের মেধাগুলোকে আমরা কাজে লাগাতে পারছি না। আমাদের দেশের এই কিছু হিংস্র রাজনীতি, মানে যেটা আমরা বলি এটা খুব দূষিত রাজনীতি কিছু কারণে, এবং তারা আমাদের দেশের মেধাগুলোকে অবমূল্যায়নের কারণে দলীয় সিন্ডিকেট বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ক্ষেত্রে এটা করার কারণেও কিন্তু আমাদের মেধাগুলো চলে যাচ্ছে, ফলে আমাদের সেই গবেষণাটা হচ্ছে না। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি আমরা ক্ষমতায় গেলে আমরা এই গবেষক তৈরি করা এবং দেশের মেধাগুলোকে দেশে এনে যারা চলে গিয়েছে তাদেরকেও নিয়ে আসব, এবং যারা দেশে আসছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে আমরা কৃষি ক্ষেত্রে আমরা তাদের অবদানকে আমরা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। এছাড়াও আপনারা জানেন যে আমাদের এই সকল অসুবিধার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দেশব্যাপী যে আরও যে অসুবিধাগুলো আছে সেটা হলো যে এই পদে পদে চাঁদাবাজি একটা মেজর ফ্যাক্ট। আপনি দেখেন একটা কৃষক সে গ্রামে টমেটো উৎপাদন করছে, সে টমেটো উৎপাদন করে আমরা এখন গ্রামে গেলে হয়তো 5 টাকা 10 টাকায় টমেটো কেজি পাবো। ফলে কি হচ্ছে, 5 টাকার দরে প্রচুর টমেটো উৎপাদন হয়েছে, ফলে কৃষককে 5 টাকা দরেই টমেটো বিক্রি করে দিতে হচ্ছে, অথচ এই টমেটোই ঢাকা শহরে এসে দাম হয়ে যাচ্ছে 150 টাকা কেজি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, একদিকে কৃষক মূল্য পাচ্ছে না, আর এক জায়গায় ভোক্তা সেটা ক্রয় করতে পারছে না। দুই জায়গায় সমস্যা। এই সমস্যাটা কেন? আপনি দেখেন ওই কৃষক যখন সে ওই টমেটো উৎপাদনের জন্য খেতে গিয়েছে সার পায় নাই দুর্নীতির কারণে,
তারপরে সে সেচের জন্য পানি পায় নাই, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে কেন? টাকা পাচারকারীরা টাকা পাচার করেছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি হয়েছে কেন? তারা বৃদ্ধি করে এখানে সিন্ডিকেট কাজ করেছে। নানান ধরনের দুর্নীতি রয়েছে। আবার এই টমেটোটাই ঢাকা পর্যন্ত আসতে ঢাকার যিনি ব্যবসায়ী, তাকে রাস্তায় রাস্তায় মোড়ে 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 চাঁদা দিতে দিতে সেও বলছে যে আমি ঢাকায় 150 টাকা কেজি টমেটো বিক্রি করে আমি পাচ্ছি হলো 1 টাকা বা 2 টাকা বা 3 টাকা। তাহলে এত টাকা কোথায় গেল? সব চাঁদাবাজরা খেয়ে ফেললো। কাজে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ গড়তে না পারি, তাহলে আপনি যতই প্ল্যান সাজান না কেন, আমাদের সমস্ত প্ল্যানগুলি ভেস্তে যাবে, নস্যাৎ হয়ে যাবে। আমরা মনে করি এগুলি দূর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এছাড়াও জনমানুষের কাছে এই ব্যালেন্স ফুডটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের কার্যকরী ভূমিকা নিতে হবে। সেক্ষেত্রে যে এখনও যেগুলি আছে, টিসিবি কার্যক্রম, ওএমএস কার্যক্রম, স্কুল ফিডিং, মাতৃত্বকালীন পুষ্টি সহায়তা, দারিদ্র্যবন্ধক খাদ্য ভর্তুকি, যেগুলি এখনও কিছু কর্মসূচি রয়েছে, কিন্তু এগুলির সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। আমি মনে করি মানুষকে টিসিবির লাইনে দাঁড়ানোর চাইতে, ওএমএসের জন্য কার্ড সংগ্রহ করার চাইতে, এখন আমাদেরকে কার্ড দিচ্ছে অনেক দল, রাজনৈতিক দল কার্ড আমাদেরকে দেখাচ্ছে, এই কার্ড পাবেন, সেই কার্ড পাবেন। আমার কার্ড দরকার নেই। আমি যদি সাধারণ মানুষের সামনে দ্রব্য মূল্যটা আমি নিয়ন্ত্রণে এনে দিতে পারি, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আমরা দ্রব্যটাকে রাখতে পারি, আমার কার্ডের কি দরকার আছে? কার্ড তো দিবেন আপনি, কত মানুষকে দিবেন? কিছু মানুষকে দিবেন, কিছু মানুষকে দিবেন না, সেখানে দুর্নীতি করবেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কিছু কার্ডে আমরা বিশ্বাসী না। আমরা মনে করি টোটাল জনশক্তিকে, দেশের নাগরিককে যদি আমরা ন্যায্য মূল্যে এবং সেফটি ফুডটা যদি আমরা দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই জাতীয় খাদ্য সমস্যা এটা দূর হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সেভাবেই পদক্ষেপ গ্রহণ করছি। আমরা মনে করি যে আমরা কার্ড দিতে হবে না, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক যে কার্ড পাবে, কার্ড ছাড়াই সে যেন তার প্রয়োজনীয় খাদ্যটা সে যেন বাজার থেকে নিজের উপার্জিত অর্থ দিয়েই সে যেন ক্রয় করতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সেই কার্যক্রম করব। এছাড়াও দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের কর্মসূচি রয়েছে। সে দারিদ্র্য বিমোচনের জন্য আপনারা জানেন ঐতিহাসিক একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অর্থ মন্ত্রণালয় ইস্টাবলিশ করলেন, তিনি একটা ঘোষণা করে দিলেন ওই দিন যে কোনো মানুষ যদি মারা যায়, মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি, কোনো মানুষ যদি মারা যায়, সে যদি তার উত্তরাধিকার যারা রয়েছে এই মাল, সে যদি মাল রেখে যায়, তার উত্তরাধিকার সে পুরুষ হোক নারী হোক প্রত্যেকেই এই মাল সে পাবে। কেউ সেখানে অন্য কেউ দখলদারিত্ব করতে পারবে না, নারীরটাও পাবে, পুরুষেরটাও পাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে নাই, সেটা হলো ওমান তারাকা দাইনান আও জিয়াআন ফা ইলাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অপরদিকে যদি কোনো মানুষ মারা গেল, সে যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, অথবা যদি তার পরিবারকে একেবারে নিঃস্ব করে রেখে যদি সে দুনিয়া থেকে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, এই সকল দরিদ্র শ্রেণীর যাবতীয় দায় দায়িত্ব ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তারা গ্রহণ করবে। আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশও দারিদ্র্য বিমোচনের জন্য আমাদের যে কর্মসূচি রয়েছে তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই দরিদ্র মানুষদেরকে যদি আমরা রাষ্ট্রের পরিবারভুক্ত যদি করে ফেলতে পারি, এটা আমাদের পরিকল্পনা রয়েছে, তাহলে এদেশে আর দারিদ্রতা খুঁজে পাওয়া যাবে না। দরিদ্র মানুষকে খুঁজতে হয়তো মিউজিয়ামে আমাদের যাওয়া লাগতে পারে। কাজে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে স্লোগান দিয়েছে, কোরআন সুন্নাহর আলোকে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে আমরা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাত পাখা প্রতীককে আমরা সারা দেশে ভোট দেই এবং তাদেরকে জয়যুক্ত করি। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের যে জনপ্রত্যাশা, সেই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব ইনশাআল্লাহ।